30 বছর আগে 96-এ আমরা 30 বছর মেয়াদে এই চুক্তিটা সাইন করেছিলাম। এই ডিসেম্বরে এটা এক্সপায়ার হয়ে যাবে। এখন হয়তো কোনো একটা উপজেলায় আছে, আবার কিছুদিন পরে সেই উপজেলায় নাও থাকতে পারে। সেই সময় তাদের ওই উপজেলা থেকে নানান ফোন আসে। তো এইটা জন্য তারা বলছে যে একটা মানে অফিসিয়াল সিম হলে অবশ্যই ভালো হয়, কিন্তু সেটার জন্য ফোন প্রয়োজন। গতকাল 20 তারিখও তারা সারা দেশব্যাপী যে টিকা কর্মসূচি সেটা চালু করেছে, কিন্তু হামের যে ইনফেকশন সেটা কিন্তু কমছে না। ঋণ কর্মসূচিটা সরকারের প্রতি বিশ্বাসেই আটকে আছে। সরকারকে তারা বিশ্বাস করতে পারছে কি পারছে না, এটার উপর মূলত নির্ভর করবে টাকা পাচ্ছে কি পাচ্ছে না। দর্শক, টাইমস টুডে হেডলাইন্সে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা সংবাদপত্র পড়তে পারেন না তাদের জন্যই মূলত এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যেসব গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয় সেই সংবাদগুলো নিয়েই আলোচনা করে থাকি। আমাদের একটি প্রতিবেদন আছে ভারতের সাথে বাংলাদেশের যে গঙ্গার পানি বন্টন চুক্তি, সেই চুক্তি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান ভাই। জামান ভাই, এই যে গঙ্গার যে পানি বন্টন চুক্তি, এই চুক্তি তো শেষ হয়ে আসছে, তো এখন কি অবস্থায় আছে? ধন্যবাদ। একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিলে ভালো হয়। 30 বছর আগে 96-এ আমরা 30 বছর মেয়াদে এই চুক্তিটা সাইন করেছিলাম। এই ডিসেম্বরে এটা এক্সপায়ার হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এটাতে একটা ক্লজ আছে, রিনিউয়াল ক্লজ, এবং ডিপেন্ডিং অন দুই সাইডের সম্মতির ভিত্তিতে এটা রিনিউয়াল হবে। তো স্বাভাবিকভাবেই এই রিনিউয়ালের আগে একটা তো নেগোসিয়েশন হতে হয়, যে দুই পক্ষের কিছু চাওয়া পাওয়া থাকে। যেমন বাংলাদেশের পক্ষ থেকে 30 বছর আগে যে চুক্তিটা হয়েছিল সেখানে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট অথবা এফিশিয়েন্ট ইউজ অফ ওয়াটার, এই সমস্ত জিনিস কিন্তু ইনক্লুডেড ছিল না। কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখছি যে এই ওয়াটার ফ্লোর বাড়া অথবা কমা দুক্ষেত্রেই আমাদের কিন্তু এনভায়রনমেন্টের উপরে বড় ধরনের প্রভাব পড়ছে। যদি ওয়াটার বেশি হয় তাহলে ফ্লাড হয়, আবার যদি পানির প্রবাহ কমে যায় আমাদের এগ্রিকালচারে তার ইম্প্যাক্ট পড়ে। গঙ্গার নদীর যে বাংলাদেশে যখন ঢোকে তখন এই যে অববাহিকা, এটার ক্যাচমেন্ট এরিয়া বলে, এটা প্রায় 44,000 স্কোয়ার কিলোমিটারের মতো, তার মানে 1/3 অফ বাংলাদেশ। ফলে 1/3 অফ বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড পুরাটারই কিন্তু এই ইম্প্যাক্টটা পড়ে এই পানি প্রবাহটা আর যে কোনো ধরনের তারতম্য হলে। তো স্বাভাবিকভাবেই ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফর আস, এবং অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট ফর ইন্ডিয়া অলসো। বিষয়টাকে বিশেষজ্ঞরা এইভাবে দেখেন যে পানির নিজস্ব কিন্তু একটা জীবন আছে। আপনি যদি পানি বা নদীকে যদি ঠিকমতো প্রবাহিত হতে না দেন তাহলে কিন্তু নদী ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং মরে যাবে। এরকম ঘটনা কিন্তু অতীতে বিভিন্ন সময় ঘটেছে। ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয় যে ইন্ডিয়ার যেহেতু উজানের দেশ এবং ফারাক্কা পয়েন্টের উপরের দিকে তারাদের কিন্তু অনেকগুলো স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার থেকে তারা হয় পানি তুলে নিচ্ছে অথবা পানিটাকে ডাইভার্ট করে দিচ্ছে। ফলে গঙ্গা নদীর পানিতে কিন্তু ধীরে ধীরে পানির ইয়েটা কমে আসছে। ফলে এটার কিন্তু নদীর উপরেও একটা ইম্প্যাক্ট আছে। আবার অ্যাট দ্য সেম টাইম যখন তারা পানি উইথড্র করছে তখন বাংলাদেশে যখন এই পানিটা এসে পৌঁছাচ্ছে তখন কিন্তু দিনকে দিন সেটা কমছে। এটা রিসেন্ট ডাটা দেখলেই পরিষ্কার বোঝা যায় যে 22, 23, 24 আমাদের কিন্তু পানির প্রভাবটা কম ছিল। তো সঙ্গত কারণেই এটা আমাদের জন্য একটা বড় কনসার্ন এরিয়া। যেটা ধারণা করা হয়েছিল যে খলিলুর রহমান সাহেব, আমাদের ফরেন মিনিস্টার, উনি ইন্ডিয়াতে সফর করেছেন এই মাসেই, এপ্রিলের 8 তারিখে এবং 7 তারিখে ওনার সফর ছিল। সেই সময় উনি একাধিক মন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি, ওই দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার সঙ্গে আলাপ আলোচনা করেছেন। আমাদের একটা প্রাথমিক ধারণা ছিল যে হয়তো বা পানির বিষয়ে একটা ইঙ্গিত আমরা পাবো, যে অ্যাটলিস্ট এই গঙ্গা চুক্তির নেগোসিয়েশনটা শুরু হওয়ার বিষয়। কিন্তু এর পরপরই যখন একটা প্রেস রিলিজ ইস্যু করা হয় বাংলাদেশের পক্ষ থেকে, সেখানে পানি বিষয়ে কোনো আলোচনা হয়েছে বা এই ধরনের কোনো ইঙ্গিতই আমরা ওই প্রেস রিলিজে পাইনি। সঙ্গত কারণে আমিও জিজ্ঞাসা করেছিলাম অফিসিয়ালদের যে আসলে হচ্ছেটা কি, বলে যে এটা আস্তে আস্তে হবে, কিন্তু এটা কিভাবে হবে এটা এখনও পরিষ্কার না, কারণ এটা আলোচনাটা তো শুরু হতে হবে, সেটা একটা বিষয়। সেকেন্ড, যেটা খলিল সাহেব ভারতেরই একটা গণমাধ্যমে একটা ইন্টারভিউতে বলেছেন যে গঙ্গা চুক্তিটা হবে একটা দুই দেশের ফার্স্ট টেস্ট, যে দুই দেশের গভর্নমেন্টের ভিতরে সম্পর্কটা কোন দিকে যাবে সেটা ফার্স্ট টেস্ট। লেটস সি। সময় খুবই কম,
সময়টা কম যদি আমি ধরি যে ডিসেম্বর মাস, তাহলে আর আছেই মাত্র 7 মাস। এই সময়ের ভিতরে আপনাকে একটা সলিউশনে পৌঁছাতে হবে, এবং পানি বিষয়টা হচ্ছে কি অন্তত সেন্সিটিভ বিষয়। যে কোনো দেশের জন্য এটা অত্যন্ত সেন্সিটিভ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি, তারা তো মোটামুটিভাবে এই পানির প্রবাহটা, এই এগ্রিমেন্টটাকেই তারা চেঞ্জ করে দেওয়া বা সেটাকে আর রিনিউ না করার পক্ষে রয়েছে। তো ফলে এই রিনিউয়াল নেগোসিয়েশনটা দ্রুত শুরু করা দরকার, যাতে করে অ্যাটলিস্ট আমরা এই আগামী 7 মাসের ভিতরে কোনো একটা জায়গায় রিচ করতে পারি। কারণ এখানে ওয়াটার শেয়ারিংয়ের ফর্মুলাটা তো সেট করায়, কিন্তু এনভায়রনমেন্টাল যে অ্যাসপেক্টগুলো বা এফিশিয়েন্ট ইউজ অফ ওয়াটার অথবা উইথড্রয়াল অফ ওয়াটার, এই জিনিসগুলো যাতে পরিষ্কারভাবে একটু রিফ্লেক্টেড হয় এগ্রিমেন্টে, যেটা অ্যাবসেন্ট আছে এখনকার চুক্তিতে, সেটা হলে আমাদের জন্য ভালো হয় এবং ভারতের জন্যও ভালো হয়। নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নির্বাচন কমিশনের কাছে মোবাইল ফোন সেট চেয়েছে, কারণ তাদেরকে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করতে হয় এবং সেবাধর্মী যে কাজ করতে হয়। তো এটা নিয়ে বিশেষ রিপোর্ট করেছে আমার সহকর্মী আলামিন। হঠাৎ করে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কেন মোবাইল ফোন সেট চাইলো এবং নির্বাচন কমিশন কি বলছে? সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এই আবদার তুলেছে যে নির্বাচন কমিশনের সচিবালয় থেকে যখন বলা হয়েছে যে আপনারা আপনাদের যে অফিসিয়াল সিম সেটাকে সক্রিয় রাখবেন সব সময়, কেননা বিভিন্ন নির্বাচনকালীন সময়ের তাদেরকে পাওয়া যায় না সঠিক সময়ে, বা নানান কাজে তাদেরকে সঠিক সময়ে পাওয়া যায় না, বা মানে ওই সিমে পাওয়া যায় না। এই জন্য তাদের সক্রিয় করতে যখন বলা হয়েছে, তখন তারা আবার উল্টা আবদার করেছে যে আপনারা সিম দিয়েছেন, কিন্তু এই সিম রাখবো কই? কারণ আমাদের তো একাধিক সিম ব্যক্তিগত প্রয়োজনেও একটা ফোনে ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে তারা বলেছে যে আমাদেরকে তাহলে মোবাইল সেট দেয়া হোক, যাতে আমরা সার্বক্ষণিক ওই সিম ব্যবহার করতে পারি। তাছাড়া তারা আরও একটা বিষয় উল্লেখ করেছে, সেটি হচ্ছে ব্যক্তিগত সিমে অনেকে ফোন দেয়, কারণ সেবাধর্মী একটি প্রতিষ্ঠান, এনআইডি সহ নানান ধরনের সেবা দিয়ে থাকে নির্বাচন কমিশন। তো বলেছে যে আমাদের ব্যক্তিগত সিমে একাধিক ফোন আসে, যেটা খুব সমস্যায় পড়তে হয়। আবার দেখা গেল যে আমরা নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা যেটা বলছে যে তারা এখন হয়তো কোনো একটা উপজেলায় আছে, আবার কিছুদিন পরে সেই উপজেলায় নাও থাকতে পারে। সেই সময় তাদের ওই উপজেলা থেকে নানান ফোন আসে। তো এইটার জন্য তারা বলছে যে একটা মানে অফিসিয়াল সিম হলে অবশ্যই ভালো হয়, কিন্তু সেটার জন্য ফোন প্রয়োজন। তো আপনার কাছে কেমন, এটা কি যুক্তিযুক্ত কি মনে হয়, যে এটা কি রেশনাল, মানে মানে ঠিক যুক্তি? আমার মনে হয় না ঠিক যুক্তি, কারণ তাদেরকে টেলিফোন আছে, তাদের প্রত্যেকটা অফিসেই তো আসলে উপজেলা পর্যায়ে টেলিফোন থাকে। তো সেইটাতে রেসপন্স করলেই মনে হয় ভালো হয়, কারণ মোবাইল ফোন আসলে দীর্ঘদিনের একটা কিছু সমাধান না। কারণ এর আগেও ট্যাব কেনা হয়েছিল, 42,000 ট্যাব কেনা হয়েছিল নির্বাচন কাজের জন্য। তো সেটা দেখা গেল যে 3-4 বছরের মধ্যে সব ড্যামেজ হয়ে গেছে এবং সেটা একটাও আর ব্যবহার উপযোগী নাই। তো এটা আসলে সরকারের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোনো লাভ বলে মনে করছি না। আর এটা যে তারা পেয়েই যাচ্ছে এটাও না, নির্বাচন কমিশন বিষয়টা যাচাই বাছাই করছে। এই জন্য সেবা শাখায় তারা বলেছে যে এটা দেয়া যায় কিনা। তারা এটাও চিন্তা করছে যে তাদেরকে আসলে ভাতা দেওয়া যায় কিনা মোবাইল ফোনের সিমের জন্য, কারণ কর্মকর্তারা যেটা বলছে যে সিম দিচ্ছেন কিন্তু টাকা দিচ্ছেন না, সেটা আসলে কিভাবে ব্যবহার করব। আবার এখন কিন্তু অনেক মোবাইল ফোনের 2টা সিম একই সাথে ব্যবহার করা যায়, এটা একটা ব্যাপার। আবার আরেকটা ব্যাপার, যতটুকু আমি জানি যে
যে লোকগুলো অন্য জায়গায় চলে যায় সেগুলো আসলে এক ধরনের সমস্যা, কারণ সে মনে করছে যে সে এখনো আছে কিন্তু সে অন্য উপজেলায় তার বদলি হয়ে গেছে, তো তার জন্য এটা একটা ইয়ে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট হচ্ছে যে এই পর্যন্ত প্রায় 200-রও বেশি শিশু হাম এবং হাম উপসর্গ নিয়ে মারা গেছে। তো হামের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী সাদমান, যাচ্ছে তার কাছে। সাদমান, এখন পর্যন্ত হামের যে পরিস্থিতি, উপসর্গতে মারা গেছে 200-রও বেশি, সরকারও টিকা কর্মসূচি চালু করেছে, বিশেষ টিকা কর্মসূচি, কি অবস্থা? দেখুন, আসলে বিশেষ টিকা কর্মসূচি সরকার চালু করেছে এই মাসেরই 5 তারিখে। আজকে পর্যন্ত প্রায় 15 দিনের অধিক সময়। গতকাল 20 তারিখও তারা সারা দেশব্যাপী যে টিকা কর্মসূচি সেটা চালু করেছে, কিন্তু হামের যে ইনফেকশন সেটা কিন্তু কমছে না। প্রথমে ধারণা করা হয়েছিল যে কিছুদিনের মাঝখানে কমে যাবে, কিন্তু কিছুদিন আগে আমাদের আরেক রিপোর্টে আমরা বলেছি যে হাম আরও প্রায় 1.5 থেকে 2 মাসের মতো হামের যে সংক্রমণ সেটা কমবে না। তো এই অবস্থায় আসলে বিশেষজ্ঞরা বলছেন যে এটাকে দ্রুত মহামারী ঘোষণা করা হতে, এবং এমনকি তারা এটা অনেকদিন ধরে বলে আসছেন। গত শনিবার তারা সংবাদ সম্মেলন করেও বলেছেন। কিন্তু গতকালই স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আসলে হামের কোনো হাম এখনো মহামারী পর্যায়ে যায়নি। এটাকে কন্ট্রোল করছে সরকার, কিন্তু আসলে মাঠের চিত্র সেটা বলছে না। মাঠের চিত্র বলছে এটা আসলে আকার মহামারীর মতোই। কারণ আপনার যদি গত 7 দিনের ডেটা আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো আসলে এখানে কিন্তু কোনো একটা সাস্টেইনেবল কোনো ডিক্লাইন নেই। বাড়ছে কমছে, এবং পুরোটাই কিন্তু 1000-এর উপরে। 1000-এর নিচে কিন্তু কোনো সংক্রমণ কোনো দিন ডিজিএইচএস এর ডাটা অনুসারেই কিন্তু বলা যায় না, এবং ডেথও কিন্তু প্রতিদিন আছি 3, 4, 5, 8। কোন ডেটাও বলছে যে এটা আসলে একটা মহামারী, এবং বিশেষজ্ঞরা বলছেন যে এটা যদি মহামারী না হতো তাহলে সরকার কিন্তু সারা দেশব্যাপী যে টিকা কার্যক্রম সেটা তারা পরিচালনা করতো না। না, আমি একটা জিনিস আমি পরিষ্কার হওয়ার জন্য আর কি, সেটা হচ্ছে যে প্রতিদিন প্রায় 1000 সংক্রমণ বাড়ছে, অন্তত 1000 জন এই হাম সন্দেহজনক হাম অথবা নিশ্চিত হামে রোগী আছেন অন্তত, এর উপরেই 1200-1400 নাম্বারটা হচ্ছে এরকম। তো মহামারী আরেকটা জিনিস আমি জানার জন্য, যে মহামারী ঘোষণা করছে না সরকার, আবার স্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছেন যে এটা মহামারী ঘোষণা করতে, আসলে মহামারী ঘোষণা করলে লাভ কি? মহামারী ঘোষণা করলে লাভ কি, আমাদের এই রিপোর্টেই আমরা উল্লেখ করেছি। মহামারী ঘোষণা করলে এক্সপার্টরা বলছেন যে আসলে যে ক্রাইসিসটা দেখা যায় যে একটা সরকারি দপ্তরগুলোতে আসলে কি হয়, কোনো একটা কিছু প্রয়োজন হয়, সেটার ভিত্তিতে বর্তমানে যেটা হচ্ছে অ্যাডহক বেসিসে সেই কাজটা সম্পাদনা করা হয়। কিন্তু যখন দেখা যাবে এটা কি মহামারী বা রেড অ্যালার্ট ঘোষণা করা হবে, তখন দেখা যাবে এইসবের জন্য আসলে কোনো আরেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য যে অপেক্ষাটা সেটা আসলে করতে হবে না। এক্ষেত্রে আসলে খুব ফাস্ট হবে, খুব ফ্লেক্সিবল আসলে কাজ, গতিতে আসলে কাজ যাবে। যেমন করোনার সময়ও দেখেছি, করোনা যখন মহামারী ঘোষণা করা হয় তখন আসলে কোনো কিছুর জন্য আর আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খুব একটা হস্তক্ষেপ প্রয়োজন হয়নি, তাদের অনুমতির প্রয়োজন হয়নি। যেই রিলেটেড যে অথরিটিস আছে তাদের মতো করে এই মিজলস ক্রাইসিসটাকে ডিল করার জন্য কিন্তু তারা তাদের মতো করে উপযোগী ব্যবস্থা নিতে পারবে। এবং এছাড়াও অন্যান্য আরো অনেক আছে, জনসচেতনতার ব্যাপার যদি বলি, মানুষ হচ্ছে হামের ব্যাপারটা এখন উদ্বিগ্ন, কিন্তু আসলে আমরা যদি দেখি তাহলে হাম কিন্তু আসলে বড়দের খুব কম হয়, হচ্ছেও খুব কম, বাচ্চারাই আসলে এর ভুক্তভোগী। তো দেখা যাচ্ছে যে একটা বিশাল শ্রেণীর মানুষ এটা সম্পর্কে জানে, কিন্তু আসলে যে সচেতনতা এবং যে এটা আসলে যেহেতু একটা ইনফেকশাস ডিজিজ, এটার জন্য যে ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেটা সম্পর্কে তারা অবগত নয়। কিন্তু যদি এটা আসলে একটা ক্রাইসিস, একটা যদি এপিডেমিক ঘোষণা করা হয়, তাহলে কিন্তু মানুষের মাঝখানে সেই সচেতনতা আসবে। হাসপাতালগুলো ইতিমধ্যে অনেক ব্যবস্থা নিয়েছে, কিন্তু তখন তারা আরও মনোযোগী হবে হামের পেশেন্টদের জন্য। দেখা যাচ্ছে যে আজকেই আমরা আমাদের এই রিপোর্টে 2টা কেস স্টাডি আছে। একটা কেস স্টাডি আছে যে আজকে আসলে যেটা আমরা ইতিমধ্যে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ছবিটা যে একটা বাচ্চার আত্মীয়তা সেই বাচ্চার মরদেহ নিয়ে হেঁটে চলে যাচ্ছে। এবং আরেকটা কেস স্টাডি, আরেকজনের সাথে কথা বলেছি, সেই যে একটা বাচ্চা সে চাঁদপুর থেকে ঢাকায় এসেছে, চাঁদপুর থেকে ঢাকায় আসার পর
বড় বড় অনেক হাসপাতালে ঘুরেছে। সে প্রথমে শিশু হাসপাতালে, সেখানে আইসিইউ নাই, সেখানে কোনো বেড তারা ফাঁকা পায়নি। পরে তারা গেছে সংক্রামক ব্যাধি হাসপাতালে, সেখানেও গিয়ে একই চিত্র। তো সেখান থেকে রেফার করা হয়েছে ডিএনসিসি হাসপাতালে। ডিএনসিসি হাসপাতালে 3 দিন তারা নিউমোনিয়া রোগী হিসাবে তারা তারা চিকিৎসা নিয়েছে। কিন্তু আজকে ডাক্তার তাদের বলছে এটা আসলে তিনি হামের রোগী এবং তাকে খুব দ্রুত আইসিইউতে ভর্তি করতে হবে এবং ডিএনসিসি হাসপাতালে বর্তমানে আইসিইউ ফাঁকা নেই, এটা মেডিকেল অফিসারই তাদের বলেছেন। তো এখন তাদের কি করতে হচ্ছে, তারা আসলে ডিএনসিসি হাসপাতাল, যেটা আসলে ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতালের কথা বললাম এবং সংক্রামক ব্যাধি হাসপাতাল, হামের জন্য তো বর্তমানে সবচেয়ে বড় 3টা হাসপাতাল এই 3টা থেকে তারা ফেল হয়ে তারা গিয়েছেন নারায়ণগঞ্জের সাইনবোর্ডে বাংলাদেশ নবজাতক হাসপাতালে। তো যখন আসলে সেই শিশুর মামার সাথে কথা বলছিলাম, তখন তিনি মানে খুব হার্টব্রেকিং ভয়েসে, খুব কান্নারত অবস্থায় তিনি বললেন যে আসলে লাভ কি, এত বড় বড় হাসপাতালে আমরা ঘুরলাম বাংলাদেশের, আমরা চাঁদপুর থেকে আসলাম, চাঁদপুর থেকে ঢাকায় আসা কোনো রোগীর মানে একটা বড় ব্যাপার তাদের কাছে। এত বড় বড় হাসপাতালে ঘুরলাম, কিন্তু আসলে আমরা কোনো চিকিৎসা পেলাম না, কোনো প্রপার চিকিৎসা পেলাম না, যেটা আশা করে এসেছিলাম সেটা হলো না। এবং এরই মধ্যে এই হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে 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 দেখা গিয়েছে রোগীর অবস্থা আরো খারাপ হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে হামের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট হচ্ছে যে আইএমএফ এর যে ঋণ কর্মসূচি, এই ঋণ কর্মসূচি নিয়ে একটা সংকট নাকি বিশ্বাস, এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেছেন সহকর্মী তাকি মোহাম্মদ জুবায়ের। কথা বলছি তার সঙ্গে। তাকি ভাই, আপনি যে রিপোর্টটা করেছেন, বিশ্লেষণমূলক রিপোর্ট, এটা আসলে কি পর্যায়ে আছে? মানে এই ঋণ কর্মসূচি এবং বিশ্বাস সংকট, আসলে বিষয়টা যদি বলতেন। ঋণ কর্মসূচিটা সরকারের প্রতি বিশ্বাসেই আটকে আছে। সরকারকে তারা বিশ্বাস করতে পারছে কি পারছে না, এটার উপর মূলত নির্ভর করবে টাকা পাচ্ছে কি পাচ্ছে না। এক লাইনে যদি আপনি বলেন, এখন আমি যদি একটু পেছনে যাই, এই বিশ্লেষণটা যদি আপনি বুঝতে চান যে কেন ঋণ কর্মসূচিটা আগে আমরা যেটা হয়েছে, অনেক সংস্কার হয়নি, সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আমরা টাকা পেয়েছি। আওয়ামী লীগ আমলে যদি আপনি দেখেন, দেশের ইকোনমি ওই সময়ে কলাপস করেছিল, কিন্তু আওয়ামী লীগ আমলেই কিন্তু ঋণ কর্মসূচিটা শুরু হয়েছিল। আপনি জানেন দীর্ঘ 12 বছর পরে 2023 সালে বাংলাদেশ প্রথম আইএমএফ থেকে ঋণ নেয় এবং ঋণ কর্মসূচিতে প্রবেশ করে। তাহলে তখন ঋণ পেল, এখন পাচ্ছে না কেন? এখন এত জটিলতা কেন? মূলত হলো এই ঋণ কর্মসূচির কিছু প্রতিশ্রুতি ছিল, কিছু আর্থিক খাতের সংস্কার, রাজস্ব খাতের সংস্কার, ফিসক্যাল সংস্কার অর্থাৎ বাজেটের সংস্কার, এবং আপনার এর মধ্যে যা ছিল হলো কমিয়ে নিয়ে আসা, ঘাটতি কমিয়ে নিয়ে আসা, সরকার যে বাজেট ঘাটতির মাত্রা কমিয়ে আনা, রাজস্ব আহরণ বাড়ানো। এখন পাশাপাশি কিছু আপনার এই কর্মসূচির মধ্যে কিছু ছিল হলো গ্রিন ফাইন্যান্সিং, মানে টেকসই অর্থনীতির বিষয়টাও ছিল। আপনার জলবায়ু ঝুঁকি মোকাবেলার ইস্যু ছিল। তখন তাহলে প্রশ্নটা হলো, তখন ঋণ পেয়েছে, এখন ঋণ পেতে এত জটিলতা কেন? তখন মূলত বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছে, আমি এটা করব, আমাকে টাকা দাও। সে টাকা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে সে ঋণ ছাড় করেছে। আবার সে কিছু জায়গায় সে সংস্কারের একটু কিছু ইঙ্গিত দেখিয়েছে, কিছু কমিটমেন্ট দেখিয়েছে, বা কিছু জায়গায় অগ্রগতি সে করেছে, বললো যে ঋণ দাও, সে পরে কিস্তি পেয়েছে। পেতে পেতে যেটা হলো, যখন এই কর্মসূচিটা ধাপে ধাপে আগাচ্ছে, তখন মূলত হলো আইএমএফ যেটা তাদের প্র্যাকটিস, তারা এই যে নীতির যে কমিটমেন্ট যেটা আমি দিয়েছি, এটা বাস্তবায়নের ধারাবাহিকতা কতটুকু থাকবে এবং আসলে টেকসই হবে কিনা, এই জায়গাতেই, এই আস্থার জায়গাটা তারা নিশ্চিত হতে চায়। যে কারণে আপনি দেখবেন ইন্টারিম গভর্নমেন্টের সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার ছিল, তখন তারা কিন্তু আর্থিক খাত সংস্কার বলেন, রাজস্ব খাত সংস্কার বলেন, তারা সবচেয়ে বেশি সংস্কারের উদ্যোগ নিয়েছে। যদিও বিতর্ক আছে, তারা বাস্তবায়ন করে যেতে পারেনি। অনেক বেশি সংস্কারের উদ্যোগ নিয়েছে, তারা বাস্তবায়ন ওইভাবে তারা করতে পারেনি। তারা বরং যদি কিছু জায়গায় ফোকাস থেকে বাস্তবায়ন করে যেত, ওইটা বরং দেশের জন্য ভালো ছিল। ওই ডিবেটে আমি না গেলাম, কিন্তু তারা সংস্কারের অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, অনেক নীতিমালা তৈরি করেছে, অনেক আগাইছে, অনেকগুলো দেখেন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাই না? অনেকগুলো অধ্যাদেশ হয়েছে। তাহলে টাকা কেন দিল না? এই জায়গাটাতেই আটকে গেছে। সেটা হলো এই যে পলিসি যেটা আগের সময় থেকে শুরু হয়েছে, 23 সাল থেকে ইন্টারিমের সময়, যেটা তারা এটাকে আরো গতিশীল করছে,
পরবর্তী সরকারের সময় যেহেতু একটা নির্বাচিত সরকার আসবে, সে 5 বছর অন্তত ক্ষমতায় থাকবে, তাহলে এই 5 বছর এই নীতির ধারাবাহিকতা ঠিক থাকবে কিনা। এবং এখানে একটা বিষয় হলো, যখন তারা 25 সালের ডিসেম্বরে তারা ঋণের কিস্তিটা আটকে দিল, তাহলে এরপরে কিন্তু যে গভর্নমেন্টটা আসবে স্বাভাবিকভাবেই সে 30 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। এবং IMF এর যে ঋণের কর্মসূচিটা, এটার যে লক্ষ্যমাত্রা কিন্তু 2030 সাল পর্যন্ত। এখানে একটা কানেকশন লাইন আপনি মিলিয়ে নেবেন। এই 30 সাল পর্যন্ত যেহেতু তারা চেয়েছে, তারা শুরুতে ছিল 4.7 বিলিয়ন, পরে 5.5 বিলিয়ন যেটা হলো, তাহলে এই যে $5.5 বিলিয়ন তারা ঋণ দিচ্ছে, যে একটা প্যাকেজ তৈরি করেছে, তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা হলো 2030 সালে বাংলাদেশের ইকোনমিতে তারা একটা পিকচার তারা তৈরি করেছে। এই পিকচারটা তারা দেখতে চায়। মূলত এই কারণেই তারা এক একটা ধাপে তারা মূল্যায়ন করেছে, অ্যাসেসমেন্ট করেছে, টাকা দিয়েছে, অ্যাসেসমেন্ট করেছে, তারা টাকা দিয়েছে। এখন শেষে গিয়ে তারা আটকে দিল, কারণ এটা তাদের একদম শেষ ধাপ। পঞ্চম এবং ষষ্ঠ কিস্তি মিলে যদি 1.3 বিলিয়ন পায়, বাকি অল্প কিছু থাকে, মানে একদম লাস্ট কিস্তিই বলতে পারেন আপনি। তাহলে এটার উপর নির্ভর করবে 30 সাল পর্যন্ত এই পলিসির ধারাবাহিকতা ঠিক থাকবে কিনা। IMF মূলত চাচ্ছে, এই গভর্নমেন্টের কাছে একটা কমিটমেন্ট চাচ্ছে যে 2000 যে সংস্কারের ধারাবাহিকতা চলছিল, আর্থিক খাতের সংস্কার, রাজস্ব খাতের সংস্কার, এই যে আপনার ঘাটতি কমিয়ে আনা, বাজেট ঘাটতি কমিয়ে আনা, তারপর যে সরকার যে ভর্তুকি দেয় প্রচুর, এই ভর্তুকি কমিয়ে আনা, জ্বালানির দাম সমন্বয়, পাশাপাশি জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তোলা, এই সংস্কারের ধারাবাহিকতা এই সরকার 30 সাল পর্যন্ত টেনে নিয়ে যাবে কিনা, মূল জায়গাটা এখানেই। এবং এই কারণেই দেখবেন হলো, এবং এখন যে সমস্যাটা কোথায়, সরকার যেটা ভুল করেছে সরকার শুরুতে কিছু পপুলারিস্ট কিছু উদ্যোগ নিয়েছে। অবশ্যই তাদের চিন্তা, তারা জনগণকে তারা স্বাচ্ছন্দ্য দিতে চায়, সেই উদ্যোগই তারা নিয়েছে। এজন্য দেখবেন বিশ্বব্যাপী জ্বালানির তেলের দাম বাড়ছে, কিন্তু সরকার এটাকে অ্যাবজর্ব করে নিয়েছে নিজের ঘাড়ের মধ্যে, জনমানুষে বা জনগণের উপর এটা কিন্তু প্রভাব পড়তে দেয়নি। কিন্তু এটার ক্ষতি যেটা হয়েছে, সরকারের যে বিপুল ঘাটতি বেড়ে গেছে, ঘাটতি বাড়ার কারণে নেট রিজার্ভটা কমে গেছে, ডলারের মানে মুদ্রামান নিয়ে সমস্যা হয়েছে। পাশাপাশি যেটা হয়েছে, সরকারের ঘাটতি বেড়ে যাওয়ার কারণে, এবং এই অ্যাডজাস্টমেন্টটাও কমিটমেন্ট ছিল, অ্যাডজাস্টমেন্টটা টাইমলি করেনি, এপ্রিলের শুরুতে কমিটমেন্ট ছিল, করেনি। তাহলে যেটা হলো, ব্যাংক খাত সংস্কারের একটা জলমান ছিল, সেখান থেকে সরকার পিছু হটছে, অথবা হলো সে যে ট্র্যাকে ছিল সেই ট্র্যাক থেকে অন্য একটা ট্র্যাক এসে ঢুকে গেছে। তাহলে IMF এর এখানে এগুলোকে রেড ফ্ল্যাগ হিসেবে IMF দেখেছে, বা তার কাছে মনে হয়েছে যে তাহলে এই গভর্নমেন্ট অতীতের যে কমিটমেন্টগুলো বাংলাদেশ দিয়েছিল, এই কমিটমেন্টগুলো রাখবে কিনা। আচ্ছা, এজন্য মূলত তারা দেখবেন IMF এর এই যে মিটিংটা হলো, আপনার ওয়াশিংটনে যে মিটিংটা হলো, এই মিটিংটায় দেখবেন খুব পজিটিভ কথা আমরা পাইনি, এবং অর্থমন্ত্রী দেশে এসে কিন্তু আশাব্যঞ্জক কোনো কথা বলতে পারেনি। আচ্ছা, আমার একটা জানার সেটা হচ্ছে যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও লোয়েস্ট সাউথ এশিয়ার মধ্যে বলা হয়। আচ্ছা, আমাদের যে সাবসিডিজ দেয়া হচ্ছে, এইটা তারা চায় না, যে IMF চায় না আমরা সাবসিডিজ দিলে তার প্রবলেমটা কি? জাস্ট সাবসিডিজ দিলে তার যেটা প্রবলেম, সেটা হলো সে চায় কান্ট্রির ইকোনমিটাকে স্ট্রেংথ মানে ধরে রাখতে। কারণ সে যখন ঋণটা দিচ্ছে, তার ঋণটা তার ফেরত পেতে হবে প্রথমত। তাহলে সে ফিরে পাওয়ার নিশ্চয়তা, গ্যারান্টি কি? ধরেন আপনি যখন একটা বিজনেস করেন, আপনি যখন ব্যবসার একটা ছোট একটা ধরেন SME ব্যবসা আপনি শুরু করলেন, আপনি ব্যাংকের কাছে যখন ঋণের জন্য যাবেন, সে কিন্তু আপনার বিজনেসটা অ্যাসেসমেন্ট করবে, এবং আপনার ব্যবসা সে কিন্তু প্রথমে কোলাটারাল নেয় না। একটা ব্যাংকের ফার্স্ট কোলাটারাল হলো বিজনেস পসিবিলিটি, বা বিজনেসের তার সম্ভাব্যতা কতটুকু, এটাই হলো লোনের ফার্স্ট আপনার মানে তার টাকাটা সে ফেরত পাবে কিনা, ফেরত দেওয়ার মতো ক্যাপাসিটি তার বিজনেস প্ল্যানের মধ্যে আছে কিনা। সেকেন্ডারি কিন্তু ব্যাকআপ হিসেবে নেওয়া হয়, তার কোনো জমি মর্টগেজ নেওয়া হয় বা কোনো প্রপার্টি মর্টগেজ নেওয়া হয়। IMF যখন একটা কান্ট্রিকে লোন দেয়, সে তাহলে নিশ্চিত হতে চায় যে তার যে টাকাটা দিচ্ছে, সে তো অন্যান্য দেশ থেকে, মেম্বার কান্ট্রি থেকে যে টাকাটা আনছে, সেখান থেকে সে দিচ্ছে, সেটার নিশ্চয়তা পাবে কিনা। এখানে আর পেছনে আরো কিছু ডিবেট আছে, সেই ডিবেট আসলে এখানে গিয়ে শেষ করা যাবে না। IMF আমার জন্য ক্ষতিকর না উপকারী, প্রভাবটা কি পড়ে, এই একটা প্রশ্ন আসতে পারে। তাহলে IMF লোনের যে এটার প্রভাবটা সরাসরি জনগণের উপর পড়ে। কিভাবে পড়ে? এই যে জ্বালানির যে দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ে, জনগণের খরচ বেড়ে যায়, তাই না? পরিবহন, উৎপাদন সব বেড়ে যায়। আপনি যখন ডলারের দাম সমন্বয় করবেন, তখন ডলারের দাম যখন বেড়ে যাচ্ছে, আপনার আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে,
আপনি যখন মানে যে তারা যে সমস্যাগুলো দেয় এগুলোর সরাসরি প্রভাব সরাসরি মানুষের উপর পড়ে, সাধারণ মানুষের উপরে। তাহলে কি আমরা মানে আইএমএফ এর যে এই সংকট বা আস্থায় আসতে পারবো কি? এখানে গভর্নমেন্টকে এই জায়গাটাকেই তাকে বেছে নিতে হবে। সে জনগণকে তাকে আশ্বস্ত করতে হবে, আইএমএফকে আশ্বস্ত করতে হবে, জনগণকেও স্বাচ্ছন্দ্য জীবন দিতে হবে, আইএমএফকেও স্বাচ্ছন্দ্য আশ্বস্ত করতে হবে, আমাদের ইকোনমির স্ট্রেংথটাকেও ধরে রাখতে হবে। এখানে যেটা মূল বিষয় নির্ভর করবে যে আমি কতটা, আমি আইএমএফের সবগুলো প্রতিশ্রুতি, আইএমএফকে আমরা যত প্রতিশ্রুতি দিয়েছি সবগুলো আমি পূরণ করতে পারবো না। যেমন আমি যদি ট্যাক্স জিডিপি বলি, ট্যাক্স জিডিপি চাইলেই আমি একদিনে 9 নিয়ে যেতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কিছু জায়গায় ছাড় দিয়ে, কিছু জায়গায় আমি প্রতিশ্রুতির কমিটমেন্ট, আমি যে না আমি এখানে আসলেই সংস্কার করব, এখানে আমি আসলেই করব, এই কমিটমেন্ট তাদেরকে আশ্বস্ত করে যদি বাংলাদেশ আশ্বস্ত করতে পারে তাহলে আইএমএফ ঋণের কর্মসূচি হয়তো অব্যাহত রাখবে। ধন্যবাদ রাকিব ভাই।